হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো হাইপার টেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার আসলে কি, কেন হয়, এর কি কি রিস্ক ফ্যাক্টরস আছে, এর কি টাইপ আছে, এর বিভিন্ন স্টেজিং অর্থাৎ এটা কিভাবে স্টেজিং করা হয় সেই বিষয়ে কথা বলবো। তার সাথে কি কমপ্লিকেশন আছে এবং এর কি চিকিৎসা আছে, সেই সমস্ত বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে এই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটিকে আপনি শেয়ার করতে পারেন। আপনার নিজস্ব মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তো চলে আসি আজকের টপিকে। প্রথমেই দেখে নেওয়া যাক যে ব্লাড প্রেশার আসলে কি। আমাদের শরীরে বিভিন্ন যে রক্তবাহ আছে, যার মধ্যে দিয়ে সাধারণত ব্লাড সার্কুলেট করে আমাদের শরীরের বিভিন্ন অর্গানে। এই ব্লাড যখন কোনো ব্লাড ভেসেল বা রক্তবাহের মধ্যে দিয়ে সার্কুলেট করে, এই ব্লাড ভেসেলের দুটি টাইপ, একটি হলো আর্টারি আর একটি হলো ভেন। আর্টারির মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ যেই রক্তে অক্সিজেনের পরিমাণ বেশি তাকে বলা হয় অক্সিজেনেটেড ব্লাড। যেই ভেসেলের মধ্যে দিয়ে অক্সিজেনেটেড ব্লাড ট্রান্সমিট করে, পরিবাহিত হয়, তাকে বলা হয় আর্টারি। এই আর্টারির মধ্যে দিয়ে যখন ব্লাড ট্রাভেল করে, তখন সেই আর্টারির ওয়ালের উপরে ব্লাড যে প্রেশার দেয়, যে প্রেশার ক্রিয়েট করে, তাকে বলা হয় ব্লাড প্রেশার। নর্মাল ব্লাড প্রেশার কত? নর্মাল ব্লাড প্রেশারকে আমরা ধরে নিই 120/80। এই 120/80 বলতে কি বোঝায়? 120 হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার বলতে বোঝায় যখন হার্ট কন্ট্রাক্ট করে, অর্থাৎ হার্টের চেম্বার যখন সংকুচিত হয়, তখন ব্লাড ভেসেলের ওয়ালে ব্লাড যে প্রেশার ক্রিয়েট করে তাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার। আর 80 হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ ব্লাডের হার্টের চেম্বার যখন রিল্যাক্সড থাকে, সেই সময় ব্লাড যে ভেসেলের ওয়ালে যে প্রেশার ক্রিয়েট করে তাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সুতরাং 120/80 এটা হলো সিস্টোলিক বাই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এবার আমরা দেখে নেব যে ব্লাড প্রেশার যখন বাড়ে তখন এর কি স্টেজিং কি হয়, কিভাবে এটাকে স্টেজিং করা হয়। প্রথমেই নর্মাল ব্লাড প্রেশার হলো 120 সিস্টোলিক অ্যান্ড 80 ডায়াস্টোলিকের নিচে থাকলে তখন তাকে নর্মাল ব্লাড প্রেশার ধরে নেওয়া হয়। যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 120 থেকে 129 এর মধ্যে থাকে এবং ডায়াস্টোলিক যখন 80 এর নিচে থাকে, এই কন্ডিশনকে বলা হয় এলিভেটেড ব্লাড প্রেশার। এলিভেটেড, বেটার টু সে এলিভেটেড সিস্টোলিক ব্লাড প্রেশার। হ্যাঁ, এরপরে যখন 130 থেকে 139 এই রেঞ্জে চলে আসে, তখন চলে আসে স্টেজ 1 হাইপারটেনশন। অর্থাৎ এখন কিন্তু হাইপারটেনশন শুরু হয়ে গেছে। আর ডায়াস্টোলিক তখন হয় 80 to 89। সুতরাং 130 to 139 সিস্টোলিক প্রেশার এবং 80 to 89 ডায়াস্টোলিক প্রেশার, তখন তাকে বলা হয় স্টেজ 1 হাইপারটেনশন। যখন সিস্টোলিক প্রেশার মোর দ্যান ইকুয়ালস টু 140 অর্থাৎ 140 বা তার উপরে এবং ডায়াস্টোলিক প্রেশার 90 বা তার উপরে, তখন এই কন্ডিশনকে বলা হয় স্টেজ 2 হাইপারটেনশন। সুতরাং নর্মাল ব্লাড প্রেশার তখনই যখন সিস্টোলিক ডায়াস্টোলিক হচ্ছে 120/80 নিচে, এটা হলো নর্মাল। এরপরে এলিভেটেড কখন? যখন 120 to 129 সিস্টোলিক এবং লেস দ্যান 80 হচ্ছে ডায়াস্টোলিক, তখন তাকে বলা হয় এলিভেটেড ব্লাড প্রেশার। 130 to 139 সিস্টোলিক এবং 80 to 89 ডায়াস্টোলিক, এটাকে বলা হয় স্টেজ 1 হাইপারটেনশন। আর মোর দ্যান ইকুয়ালস টু 140, মোর দ্যান ইকুয়ালস টু 90, তখন সেটা হলো স্টেজ 2 হাইপারটেনশন। তাহলে আমাদের জানতে হবে যে হাইপারটেনসিভ ক্রাইসিস বলতে কি বোঝায়। হাইপারটেনসিভ ক্রাইসিস তখন ডেভেলপ করে যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 180 millimeter of mercury and diastolic blood pressure 120 millimeter of mercury এর ইকুয়াল অথবা তার থেকে বেশি। সুতরাং সিস্টোলিক 180 বা তার বেশি, ডায়াস্টোলিক 120 বা তার বেশি, তখন সেটাকে বলা হয় হাইপারটেনসিভ ক্রাইসিস। অর্থাৎ এই সময় খুব প্রম্পট ইমিডিয়েট ম্যানেজমেন্ট দরকার, সেটা না হলে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সুতরাং আমরা জানলাম যে ব্লাড
প্রেশারের যে স্টেজিং বা গ্রেডিং যেটা সেটা কিভাবে করা হয়, কোন মেজারমেন্টের উপরে বেস করে এই ব্লাড প্রেশারের স্টেজিং করা হয়। এরপর আমরা দেখে নেব যে ব্লাড প্রেশারের টাইপ কি। ব্লাড প্রেশার সাধারণত দু ধরনের হয়, হাইপারটেনশন কে দুই ভাবে ক্লাসিফাই করা হয়। এক হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন আর একটি হলো সেকেন্ডারি হাইপারটেনশন। 90% কেসেস অফ 90% কেসেস অফ হাইপারটেনশন ইজ প্রাইমারি বলতে বোঝায় যখন হাইপারটেনশনের পিছনে কোনো স্পেসিফিক কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো স্পেসিফিক কোনো কজ নেই, তখন সেটাকে বলা হয় প্রাইমারি। আর 10% কেসে যেটা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি, যেটার পিছনে কোনো ডেফিনিট কোনো ডিজিজ থাকে, ডেফিনিট কোনো অর্গানের কোনো অ্যাবনর্মালিটি থাকে, যে জন্য হতে পারে, সেটা হলো সেকেন্ডারি হাইপারটেনশন। কোন কোন অর্গানের ডিজিজ বা অ্যাবনর্মালিটিতে হয়ে থাকে? প্রথম হলো কিডনির কোনো ডিজিজ থাকলে তার থেকে হতে পারে। সেকেন্ড হচ্ছে কিডনির উপরে, এটা যদি কিডনি হয়, কিডনির উপরে একটি গ্ল্যান্ড থাকে যাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি কোনো টিউমার থাকে সেই ক্ষেত্রেও কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, এবং করলে সেটা সেকেন্ডারি টাইপ অফ হাইপারটেনশন হবে। থার্ড হচ্ছে কোনো ইললিগাল ড্রাগস যদি কেউ নেয়, যেমন কোকেন, অ্যাম্ফেটামিন, এরকম বিভিন্ন রকম ইললিগাল ড্রাগস আছে, সেগুলি যারা নেয় তাদের ক্ষেত্রে যদি হাইপারটেনশন ডেভেলপ করে তখন সেটা সেকেন্ডারি হাইপারটেনশন হবে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটি কন্ডিশন আছে, যে ক্ষেত্রে আমাদের প্যালেটের কিছু অ্যাবনর্মালিটি থাকে যার জন্য স্নোরিং জাতীয় সমস্যা হয়, রাত্রে ঠিক মতো ঘুম হয় না, এইরকম বেশ কিছু অ্যাবনর্মালিটি থাকে যাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটার জন্য যদি হাইপারটেনশন ডেভেলপ করে তখন তাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এবং থাইরয়েডের কিছু ডিজিজ আছে, যেরকম থাইরোটক্সিকোসিস নামে একটি ডিজিজ আছে, সেই ক্ষেত্রেও কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তো এরকম বিভিন্ন সেকেন্ডারি কজ আছে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার ডেভেলপ করার। এবার আমরা দেখব যে কি কি রিস্ক ফ্যাক্টরস আছে হাইপারটেনশন ডেভেলপ করা। তার মধ্যে সব থেকে প্রথমেই হলো এজ বলতে ইনক্রিজিং এজের সাথে যখন বয়স বাড়ে তখন কি হয়, এই ব্লাড ভেসেল যে থাকে, ব্লাড ভেসেলের যে নর্মাল ইলাস্টিসিটি থাকে, ইলাস্টিসিটি বলতে বোঝায় যে ব্লাড ভেসেলের স্ট্রেচ করার যে ক্ষমতা সেটা কমে আসে। তার ফলে কি হয়, ব্লাড ভেসেলের ওয়াল অনেক রিজিড হয়ে যায়। তো তখন তার মধ্যে দিয়ে যখন ব্লাড পাস করে তখন সেই ব্লাড ভেসেল এক্সপ্যান্ড করতে পারে না, তার ফলে কি হয়, তার ওয়ালের উপরে প্রেশার বেড়ে যায় এবং তার জন্য হাইপারটেনশন ডেভেলপ করে। যে কারণে সাধারণত যে বয়স্ক যারা, তাদের মধ্যে হাইপারটেনশন হওয়ার প্রবণতা বেশি, কারণ তাদের যে ব্লাড ভেসেল, তাদের যে আর্টারি, এই আর্টারির ওয়ালের রিকয়েলিং পাওয়ার অর্থাৎ যে ইলাস্টিসিটি অর্থাৎ এক্সপ্যান্ড করা, কন্ট্রাক্ট করা, এর যে ক্যাপাসিটি সেটা কমে আসে। তার ফলে কি হয় যে এর ভেসেলের ওয়ালে তখন ব্লাডের প্রেশার অনেক বাড়ে, হাইপারটেনশন ডেভেলপ করে। এটি হলো একটি কারণ। সেকেন্ড হচ্ছে ওবেসিটি। ওবিস যারা হয়, যাদের বডি ওয়েট নর্মালের তুলনায় বেশি হয়, তাদের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন রকম লিপিডের অ্যাবনর্মালিটি হয়, লিপিড মেটাবলিজমের অ্যাবনর্মালিটি হয়। কি হয় তাদের ক্ষেত্রে, রক্তে বিভিন্ন লিপিড যেমন লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এরকম বিভিন্ন রকম কম্পাউন্ড সেগুলি বাড়তে থাকে। এবং যখন এই ধরনের কোনো অ্যাবনর্মাল কম্পাউন্ড বাড়তে থাকে তখন তারা আস্তে আস্তে কি হয়, এই ব্লাড ভেসেলের ওয়ালে তারা গিয়ে ডিপোজিটেড হয়, এবং ব্লাড ভেসেলের ওয়ালে ডিপোজিটেড হওয়ার ফলে কি হয়, আস্তে আস্তে ব্লাড ভেসেলের ওয়াল অনেক ন্যারো হয়ে যায়। ন্যারো হয়ে যাওয়ার ফলে কি হয়, তখন যে ব্লাড যে এর মধ্যে দিয়ে ফ্লো করে তখন ব্লাড অনেক বেশি প্রেশার তৈরি করে, তার ফলে কি হয়, হাইপারটেনশনের মতো সমস্যা ডেভেলপ করে। নেক্সট রিস্ক ফ্যাক্টর হলো সিডেন্টারি লাইফস্টাইল। সিডেন্টারি লাইফস্টাইল মানে আমাদের যে ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কমে আসে, অর্থাৎ আমাদের যে প্রাত্যহিক জীবনের যে আমাদের কাজ যেগুলো আমরা করি, আগে কি হতো, আগে আমরা অনেক বেশি মানে পরিশ্রম করার মতো কাজ বেশি করতাম। এখন আমাদের যত দিন যাচ্ছে আস্তে আস্তে সিডেন্টারি লাইফস্টাইল চলে আসছে, আমাদের সারাদিন যে কাজগুলি করতে হয় সেগুলোতে পরিশ্রম বা শ্রম এগুলি অনেক কম হয়, এবং ম্যাক্সিমাম টাইমটাই আমাদের হয়তো বসে থাকতে হয়। তার ফলে কি হয়, সেক্ষেত্রেও তার থেকেও কিন্তু পরবর্তীকালে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। সল্ট একটি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, যাদের খাবারে সল্টের পরিমাণ বেশি, নুনের পরিমাণ বেশি থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে হাইপারটেনশনের মতো সমস্যা ডেভেলপ করতে পারে। এবার জাস্ট একটা ইন্টারেস্টিং একটি ব্যাপার বলবো, যে কিডনির যে সমস্যা, তার
থেকে কি করে হাইপারটেনশন ডেভেলপ করে। তো এটা যদি আমাদের কিডনি হয়, কিডনিতে ব্লাড যে সাপ্লাই হয় সেটা হয় রেনাল আর্টারির মাধ্যমে, আর কিডনি থেকে যে ব্লাড বেরিয়ে যায় সেটা হচ্ছে রেনাল ভেনের মাধ্যমে। যদি কোনো কারণে এই রেনাল ভেসেলসের যদি ন্যারোইং হয়, অর্থাৎ এর ডায়ামিটার কমে এলো, এর মধ্যে দিয়ে কম পরিমাণে ব্লাড কিডনিতে প্রবেশ করলো, তো এই যে কম পরিমাণ ব্লাড কিডনিতে প্রবেশ করছে সেটা কিন্তু কিডনি সেন্স করে, এবং কিডনি সেন্স করে পরবর্তীকালে রেনিন নামে একটি হরমোন সিক্রিট করে। খুব ইম্পর্টেন্ট একটি হরমোন হচ্ছে রেনিন। রেনিন কিন্তু আমাদের ব্লাড প্রেশার মেনটেন করতে হেল্প করে। তো বিভিন্ন কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হোক বা অন্য কোনো কারণে যদি কিডনিতে ব্লাডের সাপ্লাই কমে আসে, তখন কিডনি থেকে রেনিন বলে একটি হরমোন তৈরি হয়, এবং এই হরমোন কি করে আমাদের বডিতে ওয়াটার রিটেইন করে, অর্থাৎ শরীরের মধ্যে জলকে বেশি পরিমাণে ধরে রাখে, কিডনি থেকে জল বেরিয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করে। এই অতিরিক্ত জল যখন শরীরের মধ্যে চলে আসে, অতিরিক্ত জল ব্লাডের ভলিউমকে বাড়ায় এবং তার থেকে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। অপরদিকে আমি বললাম যে আরেকটি কন্ডিশন, যেরকম অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে টিউমার, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি টিউমার হয় সেক্ষেত্রে অ্যালডোস্টেরন নামে একটি হরমোন অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে তৈরি হয়। এই হরমোনটি বেশি পরিমাণে তৈরি হবে এবং এই হরমোনটিও কি করবে, জলকে বেশি পরিমাণে ধরে রাখবে, এবং অতিরিক্ত জল আসার ফলে কিন্তু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ডেভেলপ করতে পারে। এবার দেখব যে উচ্চ রক্তচাপ থাকলে তার থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে, কি কি সমস্যা ডেভেলপ করতে পারে। তার মধ্যে উচ্চ রক্তচাপ থাকার জন্য শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে হেমারেজ বা রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণ হতে পারে বিভিন্ন অর্গানেই, কিন্তু খুব কমনলি এফেক্টেড অর্গান হলো ব্রেন। ব্রেনে দু ধরনের হেমারেজ হয়, এক যদি বাইরের দিকে ব্রেনের একদম বাইরের পোর্শনে হেমারেজ হয় তখন তাকে আইদার সেটা সাবডুরাল হেমারেজ বা সাবঅ্যারাকনয়েড হেমারেজ হয়, যেটা ব্রেনের বাইরের পোর্শনে, অথবা ব্রেনের যদি ভিতরে ব্রেনের একদম প্যারেনকাইমার মধ্যে যদি হেমারেজ হয় তখন তাকে বলা হয় ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ, বা যেগুলোকে আমরা কমনলি বিভিন্ন রকম স্ট্রোক হিসাবে জানি। তো বাইরের দিকেও হেমারেজ হতে পারে এবং ব্রেনের ভিতরেও হেমারেজ হতে পারে। আরেকটি ঘটনা ঘটতে পারে, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে উচ্চ চাপে যখন ব্লাড যখন পরিবাহিত হয়, তো এই অতিরিক্ত চাপকে সহ্য করার জন্য এই ব্লাড ভেসেলের আস্তে আস্তে ব্লাড ভেসেলের থিকনেস বাড়তে থাকে। থিকনেস বাড়লে কি হয়, যে এই ব্লাড ভেসেলের লুমেন ছোট হয়ে যায় এবং তার ফলে তার মধ্যে দিয়ে অতিরিক্ত পরিমাণে তখন রক্ত যেতে পারে না, ইভেন যতটা পরিমাণে রক্ত যাওয়া উচিত সেটাও যেতে পারে না, এবং যদি কোনো কারণে সেখানে কোনো যদি ব্লাড ক্লট থ্রম্বাস জাতীয় কিছু এসে ব্লক করে দেয়, তখন সেই ভেসেল যে অর্গানে ব্লাড সাপ্লাই করে সেই অর্গানে ইনফার্ক্ট ডেভেলপ করতে পারে, অর্থাৎ সেই জায়গাটায় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, এবং তার ফলে ব্রেনেও যেরকম সমস্যা হতে পারে হার্টেও হতে পারে, হার্ট অ্যাটাক জনিত সমস্যা ডেভেলপ করতে পারে। তো এরকম বিভিন্ন কমপ্লিকেশন আছে। তখনই কমপ্লিকেশন ডেভেলপ করে যখন ব্লাড প্রেশার আনট্রিটেড থাকে, অর্থাৎ ব্লাড প্রেশার কোনোভাবে ম্যানেজ করা হচ্ছে না, কোনো মেডিসিন নেওয়া হচ্ছে না, কোনো লাইফস্টাইল মডিফিকেশন নেওয়া হচ্ছে না, তার ফলে কি হয়, এই ধরনের সমস্যাগুলি ডেভেলপ করতে পারে। এবার জাস্ট দেখে নেব যে এই হাইপারটেনশনের ম্যানেজমেন্ট কি আছে। একদম প্রথমেই আসছে ডায়েটারি মডিফিকেশন, এক্সারসাইজ। এই দুটি করলে কিন্তু পরবর্তীকালে হাই ব্লাড প্রেশার ডেভেলপ করার চান্স কমে আসে, কিন্তু শুধু সেটা করলেই যে পরবর্তীকালে হাইপারটেনশন হবে না এই ব্যাপারটা কিন্তু অ্যাসিওর করা যায় না। এটা করার পরেও কিছু ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনস আছে, অর্থাৎ প্রেশার কমানোর বিভিন্ন রকম মেডিসিনস আছে, সেগুলি নেওয়ার প্রয়োজন হয়, এবং সেগুলি নেওয়ার সাথে সাথে ব্লাড প্রেশার মনিটরিং এরও প্রয়োজন হয়। নির্দিষ্ট ইন্টারভালে আপনাকে ব্লাড প্রেশার মেজার করতে হয়, আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এবং দেখতে হবে যে আপনার যে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন চলছে সেটা ঠিক অ্যাডিকুয়েট পরিমাণে চলছে কিনা, সেকেন্ড হচ্ছে যে ঠিক অ্যান্টি হাইপারটেনসিভ আপনার চলছে কিনা, কারণ বিভিন্ন অ্যান্টি হাইপারটেনসিভ বিভিন্ন অর্গানের সমস্যার সাথে রিলেটেড থাকে। কোনো যেমন কিডনির কোনো সমস্যা থাকলে একটা বিশেষ ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া হয়, লিভারের কোনো সমস্যা থাকলে একরকম দেওয়া হয়, বা ডায়াবেটিস থাকলে এক ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া হয়। সেটা অবশ্যই সেটা ডক্টর আপনাকে প্রেসক্রাইব করবেন এবং তিনি কিন্তু রেগুলার আপনাকে ফলো আপে রাখবেন যে আপনি যে মেডিসিনটা নিচ্ছেন সেটা ঠিকঠাক কাজ করছে কিনা, কতটা কাজ করছে,
তার ডোজের কোনো চেঞ্জ করতে হবে কিনা, বা একটা ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরির মেডিকেশনে শিফট করতে হবে কিনা, সেগুলি ডক্টর ডিসাইড করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিশেষ টপিকে আপনি মনে করেন যে সেই বিষয়ে আলোচনা করার প্রয়োজন আছে, ডেফিনেটলি কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে আপনার বিষয়ে আলোচনা করার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।